Sister Nivedita, one of Swami Vivekananda's disciples, তারই লেখা দ্য মাস্টার অ্যাজ আই স হিম, যেটা 1910 সালে তিনি লিখেছিলেন, সেই বই থেকে ফার্স্ট সেমিস্টারের জন্য দেওয়া দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, যেটি ওই বইয়ের 11th চ্যাপ্টার ছিল। বিশেষত স্বামী বিবেকানন্দের যে স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, যেটা সিস্টার নিবেদিতা ক্লোজলি দেখেছিলেন, সেটাই এই পড়ার মধ্যে কিন্তু বর্ণনা করা আছে। তো চলো শুরু করা যাক। পড়াটি অনেক বড় এবং অনেকেরই অনেক টাফ মনে হয়, তো আমি তোমাদেরকে খুবই সহজভাবে কয়েকটি পয়েন্টসের দ্বারা পুরো এই দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ পুরোটা ইন অ্যান নাটশেল খুবই সংক্ষেপে এবং খুবই সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। তোমরা একটু কেয়ারফুলি দেখবে। আই থিঙ্ক এরপরে তোমাদের স্বামী অ্যান্ড মাদার ওরশিপ থেকে কোনো প্রশ্ন, সেটা যে কোনো ধরনেরই হোক, আটকাবে না। তো চলো শুরু করি। তাহলে আমরা আগেই জেনেছি যে এই পড়াটিতে সাধারণত আমরা স্বামী বিবেকানন্দের যে স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স সেটা আমরা জানতে পারবো। তো প্রথমেই এই বিষয়টা দিয়েই শুরু। দেখো যে স্বামী বিবেকানন্দ হ্যাড টু এলিমেন্টস ইন হিজ কনসাসনেস, ওয়ান ওয়াজ ব্রহ্মা অ্যান্ড দ্য আদার ওয়াজ দ্য মাদার। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে যে তার কনসাসে কয়টা এলিমেন্ট ছিল? দুটো এলিমেন্ট ছিল। কি কি? ব্রহ্মা ছিল, মাদার ছিল। আচ্ছা, তাহলে আমাদেরকে একটু জানতে হবে যে হোয়াট ইজ ব্রহ্মা। ঠিক আছে, ব্রহ্ম বা ব্রহ্মা কোনটাকে বলে? যে এই যে মহাজগতের অপরিবর্তনীয় একটা বর্ণনাতীত পরম সত্য রয়েছে, তাই না? দ্য ফাইনাল আনচেঞ্জেবল অ্যান্ড ইনডেসক্রাইবেবল রিয়ালিটি অফ দিস ইউনিভার্স, দ্যাট ইজ কসমস। ঠিক আছে, যেটাকে আমরা কি বলতে পারি? কসমস বলতে পারি, বিশ্ব ব্রহ্মাণ্ড। এইটাকেই কিন্তু বলা হয় কি? ব্রহ্মা। ঠিক আছে, এই ব্রহ্মাতে তিনি কি করতেন? কনসাস, অর্থাৎ তিনি বিশ্বাস করতেন। তার চেতনায় দুটো উপাদান ছিল, একটা হচ্ছে ব্রহ্মা আর একটা কি? মাদার। মাদার বলতে কে? তাহলে এই পুরোটাতে আমরা যেটা পাবো মাদার, মাদারকে দ্য কালী। ঠিক আছে, কালী মাদার। ওকে, তাহলে এই দুটো বিষয় ছিল তার কনসাসনেসে। আচ্ছা, নেক্সট দেখো, বিবেকানন্দ ওয়াজ বর্ন আ ব্রহ্মজ্ঞানী ইনসিস্টেড বাই রামকৃষ্ণ। তাহলে রামকৃষ্ণ পরমহংসদেব তিনি কিন্তু বারবার করে এই ব্যাপারটাতে জোর দিয়েছেন যে যে স্বামী বিবেকানন্দ একজন কি? জন্মগত ব্রহ্মজ্ঞানী। ঠিক আছে, জন্মগতভাবেই তিনি কি? ব্রহ্মজ্ঞানী। ঠিক আছে, আচ্ছা। ফ্রম হিজ চাইল্ডহুড 8 years old হি হ্যাড দ্য ন্যাচারাল পাওয়ার টু এন্টার সমাধি। যখন তার মাত্র 8 বছর বয়স ছিল, কার? স্বামী বিবেকানন্দের, তখন তিনি কি? তিনি একটা ন্যাচারাল পাওয়ার লাভ করেছিলেন। কিসের? টু এন্টার সমাধি। তাহলে সমাধিটা কি জিনিস? আচ্ছা, সমাধি হচ্ছে সেই বিষয়টা, একটা গভীর ধ্যানস্থ হওয়ার, ধ্যান একদম মেডিটেশন যখন করা হয়, সেই মেডিটেশনের যে চরম পর্যায়ে, যেটা একদম হাইয়েস্ট লেভেল, দ্যাট ইজ সমাধি। ওকে, তো যেখানে কেউ একজন ধ্যানের দ্বারা এই পুরো কসমসের একটা পার্ট হয়ে যেতে পারে, বা দ্য ব্রহ্মা এই এর অংশ নিজেকে মনে করতে পারে, সেটাকেই বলা হয় সমাধি। তো স্বামী বিবেকানন্দ এই সমাধিতে প্রবেশ করার যে পাওয়ারটা, সেটা লাভ করেছিলেন কততে? মাত্র 8 বছর বয়সে। কিন্তু হ্যাঁ, মাত্র 8 বছর বয়সে। খুবই ইম্পর্টেন্ট। The religious ideas he was associated with were highly abstract and philosophical. আচ্ছা, তার যে ধর্মীয় চিন্তা চেতনা জড়িত ছিল, was associated কিসের সঙ্গে জড়িত ছিল? অ্যাবস্ট্রাক্ট এবং ফিলোসফিক্যাল। হ্যাঁ, এই দুটো বিষয়ের সঙ্গে জড়িত ছিল। কি? বিমূর্ত, অ্যাবস্ট্রাক্ট, যেটাকে দেখা যায় না, অ্যাবস্ট্রাক্ট, এবং ফিলোসফিক্যাল এবং দার্শনিক। এই দার্শনিক চিন্তাভাবনার সঙ্গে কিন্তু তার ধর্মীয় অনুভূতি বা আইডিয়া যুক্ত ছিল। আচ্ছা, দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্মা
ওয়াজ ইস অনলি ইম্পারেটিভ, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন হয় যে স্বামী বিবেকানন্দের অনলি ইম্পারেটিভ কী ছিল, একমাত্র উদ্দেশ্য কী ছিল, লক্ষ্য কী ছিল? দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্মা, তাহলে ব্রহ্ম জ্ঞান লাভ করা, ঠিক আছে, দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্মা, ব্রহ্ম জ্ঞান লাভ করা। এই ব্রহ্ম জ্ঞান লাভ করাই কিন্তু ছিল কি স্বামী বিবেকানন্দের একমাত্র লক্ষ্য। ওকে, অ্যান্ড হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন ওয়াজ অদ্বৈত ফিলোসফি, তার একমাত্র মতামত বা মতবাদ যেটাই বলো, ডক্ট্রিন কি ছিল? অদ্বৈত ফিলোসফি, ঠিক আছে, অদ্বৈত। দ্য ওয়ান, তিনি বিলিভ করতেন যে দেয়ার ইজ ওয়ান পাওয়ার দ্যাট ইজ কন্ট্রোল অল দ্য ইউনিভার্স, দ্য সিস্টেম। ওকে, দ্যাট ইজ অদ্বৈত ফিলোসফি। তো এই অদ্বৈত ফিলোসফিতে তিনি কিন্তু বিশ্বাস করতেন। আর কি তিনি যে পড়তেন, তার যে স্ক্রিপচারাল যে অথরিটিস ছিল, তাই না, যে ধর্মীয় গ্রন্থ বলো বা যেগুলোকে বলা হয়, কি কি ছিল? দ্য বেদস অ্যান্ড উপনিষদস। দ্য বেদস মানে বেদ, তাহলে বেদ কয়টা আমরা জানি যে 4 প্রকার বেদ আছে, ঠিক আছে, ঋক, সাম, যজু, অথর্ব, এই 4 খণ্ড। আচ্ছা, বেদ, এই বেদের অর্থ কি? এই বেদের অর্থ কিন্তু নলেজ, ঠিক আছে, বেদের অর্থ নলেজ, মনে রাখবে। আর কি? উপনিষদ, এই বেদ আর উপনিষদ এইটাই ছিল কিন্তু তার স্ক্রিপচারাল অথরিটিস, ঠিক আছে, শাস্ত্রীয় যে বিশেষজ্ঞ, তিনি যে শাস্ত্রীয় বইগুলি পড়তেন, এই একমাত্র এটাই ছিল তার কিন্তু স্ক্রিপচারাল অথরিটিস। কি কি? বেদস অ্যান্ড উপনিষদস, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, বিবেকানন্দ ওয়াজ কনস্ট্যান্টলি প্রিঅকুপাইড উইথ মাদার কালী। আচ্ছা, আর প্রিঅকুপাইড হয়ে থাকা, ধ্যানস্থ হয়ে থাকা, তাহলে বিবেকানন্দ কিন্তু প্রায়শই কনস্ট্যান্টলি ধ্যানস্থ হয়ে থাকতেন কিসের? মাদার কালীর। ওকে, লাইক আদার চিলড্রেন হি ওয়াজ নট অলওয়েজ গুড, তাহলে অন্যান্য শিশুদের মতোই তিনি কিন্তু সবসময় সুবোধ, ভালো, অলওয়েজ নট গুড, তিনি সবসময় ভালো ছিলেন না, ঠিক আছে, সামটাইম নটি অ্যান্ড রিবেলিয়াস, তাহলে কিছু কিছু সময় তিনি কী হতেন? নটি এবং রিবেলিয়াস হতেন, খুব দুষ্টু এবং বিদ্রোহী, বাট অলওয়েজ ইন হিজ ডেভোশন টু হার। আর কার প্রতি এই সমস্ত নটিনেস বা রিবেলিয়াসনেস তিনি শো করতেন? কার প্রতি? হার, তার প্রতি, অর্থাৎ এই মাদার কালীর প্রতি। ওকে, মাদার কালীর প্রতি। নেক্সট, স্বামী বিলিভড দ্যাট নট অল মেন সিক প্লেজার থ্রু আউট দেয়ার লাইফস, যে স্বামী বিশ্বাস করতেন যে সব মানুষেরাই কী করতেন না? প্লেজার খুঁজতেন না, থ্রু আউট দেয়ার লাইফস, তাদের সারা জীবন ধরে। সাম পিপল এমব্রেস পেইন অ্যাজ আ পার্ট অফ লাইফ, অনেক মানুষ কি করে? এমব্রেস করে, মেনে নেয়, আলিঙ্গন করে পেইনকে, কী হিসেবে মেনে নেয়? অ্যাজ আ পার্ট অফ লাইফ, জীবনের অংশ হিসেবে। সো হি চুজ টু ওরশিপ টেরার ফর ইটস ওন শেক, তাই তিনি তার নিজের জন্য কি করেছেন? টেররকে ওরশিপ করতে তিনি বেছে নিয়েছেন। তিনি কি করবেন? টেররের, ভয়ঙ্করের উপাসনা করবেন নিজের স্বার্থে। ওকে, নেক্সট, Vivekananda never tolerated blood offerings commonly made to the so-called demons who attend on Kali. According to him, on this was nothing but devil worship. His constant effort was to banish fear and weakness from his own consciousness and to recognize the mother even in evil, terror, sorrow and annihilation. খুব সুন্দর কিছু কথা বলেছেন, খুবই সুন্দর। চলো কি বলছি একটু দেখে নেই। তো স্বামী বিবেকানন্দ নেভার টলারেটেড, তিনি কখনোই টলারেট করেননি, মেনে নেননি। কি মেনে নেননি? ব্লাড অফারিংস, বলি বা প্রাণ উৎসর্গ করা, যা সাধারণ মানুষ করত। আচ্ছা, কেন করত? কমনলি মেড টু সো কল্ড ডেমনস হু অ্যাটেন্ড অন কালী, সাধারণত কালীর সেবায় রত অশুভ শক্তিকে তুষ্ট করার জন্য। ডেমনসের, ওকে, যে কি করে? অ্যাটেন্ড কালী। আচ্ছা, তাহলে এই বিষয়টাকে তিনি কিন্তু মেনে নেননি। তিনি এটাকে কি বলতেন? অ্যাকর্ডিং টু হিম ইট ওয়াজ নাথিং বাট ডেভিল ওরশিপ, তিনি এইটাকে অশুভ শক্তির উপাসনা বলেছেন।
ঠিক আছে, ডেভিল ওরশিপ বলেছেন। আচ্ছা, হিজ কনস্ট্যান্ট এফোর্ট ওয়াজ টু ব্যানিশ ফেয়ার অ্যান্ড উইকনেস। আচ্ছা, ফেয়ার অ্যান্ড উইকনেস খুবই ভালো করে মনে রাখবে এই দুটো ওয়ার্ড, ঠিক আছে, প্রশ্ন হবে কিন্তু। তিনি সর্বদাই চেষ্টা করতেন, কি চেষ্টা করতেন? তার চেতনা থেকে, তার কনসাসনেস থেকে দূর করতে। কি দূর করতে? ফেয়ার অ্যান্ড উইকনেস, ফেয়ার অ্যান্ড উইকনেস, এই দুটো বিষয়। আর কি করতেন? আর তিনি কিন্তু রিকগনাইজ করেছেন, তিনি মেনে চলতেন, স্বীকার করতে বলেছেন। কি স্বীকার করতে বলেছেন? কি মানতে বলেছেন? মাদারকে। কখন? ইভেন ইন এভিল, টেরার, সরো অ্যান্ড অ্যানিহিলেশন। যে কোনো অশুভ শক্তি, এভিল, টেররের মধ্যে, ভয় কিংবা সরো, দুঃখের মধ্যে, বা অ্যানিহিলেশন, এমনকি ধ্বংসের মধ্যেও তিনি মাকে কিন্তু স্বীকার করতে বলেছেন, মেনে নিতে বলেছেন, রেকগনাইজ করতে বলেছেন। নেক্সট কি বলছে দেখো, ইন রিলিজিয়াস ম্যাটার্স স্বামী ওয়াজ বর্ন এডুকেটর। আর এই যে ধর্মীয় বিষয়গুলোতে, ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ ছিলেন যেন একটা বর্ন এডুকেটর, ঠিক আছে, একদম জন্ম থেকেই যেন তিনি এডুকেটর ছিলেন, প্রশিক্ষক ছিলেন। এত সুন্দরভাবে তিনি এডুকেটর, এই রিলিজিয়াস ম্যাটার্সগুলোকে বলতেন, প্রকাশ করতে পারতেন। হি নেভার চেকড, তিনি কখনো বাধা দিতেন না। চেক করা, বাধা দেওয়া, ঠিক আছে, কিসে বাধা দিতেন না? স্ট্রাগলিং থট, স্ট্রাগলিং থট অর্থাৎ কোনো একটা দ্বিধাদ্বন্দ্ব, কোনো একটা অন্তর্দ্বন্দ্ব, কোনো বিষয়ে নিয়ে মনের মধ্যে কনফ্লিক্ট চলছে, হ্যাঁ না হ্যাঁ না, একটা কনফ্লিক্ট চলছে, এই কনফ্লিক্টে তিনি কখনো বাধা দিতেন না। অর্থাৎ তিনি এই স্ট্রাগলিং থটটাকে পছন্দ করতেন, যে হোক দ্বন্দ্ব, কারণ দ্বন্দ্ব হলেই কি হবে? সমাধানে আসবে, তাই না? আচ্ছা, ওয়েন সিস্টার নিবেদিতা ওয়াজ স্ট্রাগলিং, তার সিস্টার নিবেদিতাও কিন্তু দ্বন্দ্বে ভুগছিলেন, অন্তর্দ্বন্দ্বে ভুগছিলেন। কিসের? উইথ দ্য আইডিয়া অফ ওয়েদার কালী ওয়াজ আ ভিশন অফ শিবা। তার মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব চলছিল যে কালী কি শিবেরই কল্পনা প্রসূত, বা শিবেরই কি একটা পার্ট, ভিশন, এই ব্যাপারটাতে কিন্তু অন্তর্দ্বন্দ্বে তিনি ভুগছিলেন। হি ওয়াজ নট কন্ট্রাডিক্ট হার, আর এই ক্ষেত্রেও কিন্তু তিনি তাকে বিরোধিতা করেননি, তিনি তাকে বাধা দেননি, বিরোধিতা করেননি, বাট এনকারেজড হার, তিনি তাকে উৎসাহ দিয়েছিলেন যে না ঠিক আছে, তুমি ভাবো, তুমি তোমার মতন করে এক্সপ্রেস করো দ্য মাদার ইন হার ওন ওয়ে, যে তুমি তোমার নিজের মতন করে কি করো, মাদারকে প্রকাশ করো, তুমি তোমার মতন করে মাদারকে প্রকাশ করো, তোমার কাছে মাদার যা তুমি সেটাই বলো, আমার মতন করে বলতে হবে না। আচ্ছা, নেক্সট কি বলছে, বিবেকানন্দ বিলিভড দ্যাট রিলিজিয়ানস ওয়ার লাইক ল্যাঙ্গুয়েজেস। খুব ইম্পর্টেন্ট জায়গায় প্রশ্ন হবে যে স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন ধর্ম কিসের মতো? ল্যাঙ্গুয়েজের মতো, তাই না? ল্যাঙ্গুয়েজের মতো। উই মাস্ট স্পিক টু আ পারসন ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ। আর আমরা যে কোনো ব্যক্তিকে তার ভাষাতেই কথা বলতে আমরা পছন্দ করি, বা তার যে কোনো ভাষা, যে মানুষ যে ভাষা জানে, যে ব্যক্তি, সেই ভাষাতেই কিন্তু কথা বলা উচিত, তাই না? কোনো ব্যক্তির সঙ্গে তার ভাষাতে কথা বলা উচিত, যে ভাষা সে বুঝবে। তাহলে ধর্মটাও ঠিক তেমন একটা ভাষার মতো, অর্থাৎ যে ভাষা বুঝবে তার সঙ্গে সে ভাষায় কথা বলতে হবে। হি টোল্ড সিস্টার নিবেদিতা দ্যাট রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য অনলি পারসন হু ট্রুলি আন্ডারস্টুড অ্যান্ড টট দিস। তিনি এটাও বলেছিলেন যে শ্রী রামকৃষ্ণ পরমহংসই একমাত্র ব্যক্তি যিনি কিনা কি করেছিলেন, এই ব্যাপারটাকে বুঝেছিলেন, সত্যিকারে বুঝেছিলেন, এবং তাকে শিক্ষা দিয়েছিলেন। কাকে শিক্ষা দিয়েছিলেন? স্বামী বিবেকানন্দকে শিক্ষা দিয়েছিলেন যে ধর্ম হচ্ছে একটা কি ভাষার মতো, যে যার মতন করে যেটা বুঝবে সে তেমন করেই কিন্তু পালন করবে। অ্যাড আ লেকচার টু বি ডেলিভার্ড বাই নিবেদিতা, তাহলে ডেলিভার করেছিলেন, একটা কি স্পিচ দিয়েছিলেন, লেকচার দিয়েছিলেন, কোথায়? কালীঘাটে, অ্যাট কালীঘাট। দিস ওয়াজ দ্য সেকেন্ড লেকচার অফ নিবেদিতা। ওকে, সেকেন্ড লেকচার। আচ্ছা, তাহলে লেকচার দিয়েছিলেন কে? নিবেদিতা। কোথায়? কালীঘাটে। স্বামীজি এমফাসাইজড ইকুয়ালিটি, স্বামীজি ইকুয়ালিটিতে কিন্তু জোর দিয়েছিলেন যে না, ইকুয়ালিটি মেনটেন করতে হবে। বাই আস্কিং দ্য ফরেনার্স টু রিমুভ দেয়ার শুজ, যে তিনি ফরেনার্সদেরকে বলেছিলেন যে কি, জুতো খুলতে হবে, অর্থাৎ আমাদের দেশীয় লোকেরা যখন জুতো খুলবে তোমাদেরকেও কিন্তু ভাই কি করতে হবে, জুতো খুলতে হবে। ফরেনার্সদের সিট অন দ্য ফ্লোর, আর কোথায় বসতে হবে? মেঝেতে বসতে হবে, লাইক রেস্ট অফ দ্য ইন্ডিয়ান অডিয়েন্স, বাকি যে ভারতীয় যে সমস্ত শ্রোতা ছিল ঠিক তাদের মতো, ঠিক আছে। আচ্ছা, Vivekananda was once admitted to Sister Nivedita that he used to hate Kali. দেখো কি পরিবর্তন। স্বামী বিবেকানন্দ তিনি কিন্তু একবার সিস্টার নিবেদিতার কাছে স্বীকার করেছিলেন, অ্যাডমিট করেছিলেন যে তিনি কি করতেন, কালীকে
হেট করতেন, এই ব্যাপারটা কিন্তু তিনি স্বীকার করেছিলেন। আর কি বলেছিলেন? অল হার ওয়েজ, এবং তার সমস্ত পন্থা, তার সমস্ত উপায়, সব কিছুকে কিন্তু তিনি ঘৃণা করতেন। আফটার 6 years অফ ইনার স্ট্রাগল, তার ভিতরে ভিতরে তিনি 6 বছর ধরে স্ট্রাগল করেছিলেন মনের সঙ্গে। কত বছর? 6 years ইনার স্ট্রাগল করেছিলেন। তারপরে হি ফাইনালি অ্যাকসেপ্টেড হার, তারপরে তিনি কিন্তু মাদার কালীকে তিনি অ্যাকসেপ্ট করেছিলেন। তাহলে কত বছর স্ট্রাগলের পর? 6 years। ঠিক আছে, কার সঙ্গে? নিজের সঙ্গে তিনি কিন্তু স্ট্রাগল করেছেন। অনলি দেন ডিড হি ফিল দ্যাট শি ওয়াজ গাইডিং হিম ইন এভরি লিটল অ্যাকশন। ঠিক আছে, তারপরেই তিনি কিন্তু এটা উপলব্ধি করেছিলেন যে এই কালী কি, তিনি কিন্তু তাকে সর্বক্ষেত্রে ছোট ছোট কাজগুলোতেও তিনি কিন্তু তাকে পরিচালনা করছেন। যে কোনো ছোট কাজ বড় কাজে তিনি কিন্তু তাকে পরিচালনা করছেন। আনটিল দ্য গ্রেটনেস অফ রামকৃষ্ণ dawned upon him, he had considered him a brain sick baby who always saw vision of Kali. খুবই ইন্টারেস্টিং একটা জায়গা, এখান থেকে প্রশ্ন হবে কিন্তু। ঠিক আছে, আনটিল দ্য গ্রেটনেস অফ রামকৃষ্ণ ডাউনড আপন হিম, যতদিন না তিনি এই রামকৃষ্ণ পরমহংসের যে মহত্ব যতদিন না তিনি বুঝতে পেরেছিলেন, ততদিন তিনি কি করতেন? তিনি রামকৃষ্ণ পরমহংসদেবকে কি ভাবতেন? একটা ব্রেইন সিক বেবি ভাবতেন, একটা মানসিকভাবে অসুস্থ শিশু ভাবতেন। কে ভাবতেন? ভাবতেন স্বামী বিবেকানন্দ। কাকে? রামকৃষ্ণ পরমহংসকে। কেন ভাবতেন? কারণ তিনি সব সময় কি করতেন? ভিশন অফ কালী, তিনি সবসময় কালীর স্বপ্ন দেখতেন। এই জন্যই, অর্থাৎ সব সময় তিনি কালীর কথা বলতেন, সব সময় ভাবতেন, সব সময় বলতেন। এই জন্যই কিন্তু স্বামী বিবেকানন্দ ভাবতেন রামকৃষ্ণ পরমহংসদেব ওয়াজ আ ব্রেইন সিক বেবি, যতদিন না তিনি গ্রেটনেস বুঝতে পেরেছিলেন। তাই না? তাহলে প্রত্যেকের একটা গ্রেটনেস বুঝতে কি লাগে? সময় লাগে কিন্তু। আচ্ছা, আফটার ডেডিকেটিং বিবেকানন্দ, রামকৃষ্ণ লিভড অনলি 2 more years। এবার বিবেকানন্দকে যখন তিনি মা কালীর কাছে উৎসর্গ করলেন, ডেডিকেট করলেন বিবেকানন্দকে মা কালীর প্রতি, তারপরে এই রামকৃষ্ণ পরমহংস মাত্র আর 2 বছর বেঁচে ছিলেন। অনলি 2 years। তার মধ্যে তিনি কিন্তু বেড রিডেন ছিলেন কত? 6 months। হি কুড নট মেনটেন হিজ হেলথ অ্যান্ড ওয়াজ বেড রিডেন ফর 6 months। তিনি 6 মাস বেড রিডেন ছিলেন। ওয়েন সিস্টার নিবেদিতা asked whether future generation would consider Ramakrishna an incarnation of Kali, Vivekananda replied that there was no doubt that Kali worked through Ramakrishna's body for her own ends। ভীষণ ইম্পর্টেন্ট জায়গায় প্রশ্ন হবে কিন্তু, যে নিবেদিতা একবার বলেছিলেন যে ফিউচার জেনারেশনে, পরবর্তী প্রজন্ম এই রামকৃষ্ণকে কালীর অবতার হিসেবে দেখবে কিনা, ইনকারনেশন অবতার হিসেবে দেখবে কিনা। তখন বিবেকানন্দ উত্তর দিয়েছিলেন যে এতে কোনো সন্দেহ নেই যে কালী এই রামকৃষ্ণের শরীরের মধ্য দিয়েই কি করেছেন? কাজ করেছেন। অর্থাৎ মা কালী শ্রীরামকৃষ্ণের দেহটিকে তার নিজের উদ্দেশ্যেই কিন্তু ব্যবহার করেছিলেন। ওকে, নেক্সট, বিবেকানন্দ often said could not help believing in great power known as Kali or the mother। বিবেকানন্দ often said, তিনি প্রায়শই বলতেন, he could not help but believing, তিনি বিশ্বাস না করে পারেননি, in a great power, একটা বিশাল শক্তিতে। কার শক্তি? known as Kali the mother, কালী অথবা মা নামে যেটাকে আমরা চিনি। ঠিক আছে, মা নামে অথবা কালী নামে আমরা যেটাকে চিনি, সেটা তিনি বিশ্বাস না করে পারেননি। হি অলসো বিলিভড, তিনি আরও বিশ্বাস করেছিলেন কিসে? ব্রহ্মা। তিনি ব্রহ্মতে কিন্তু বিশ্বাস করেছিলেন। ব্রহ্ম জাস্ট আস আ মাল্টিটিউড সেলস মেক্স আ বডি অ্যান্ড মেনি ব্রেন সেলস ফর্ম কনসাসনেস, দ্য কনফ্লুয়েন্স অফ অল গডস টুগেদার রিপ্রেজেন্টস হার। ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গায় কি বলছে দেখো, তিনি কিন্তু ব্রহ্ম বিশ্বাস করতেন যে বহু দেহকোষ মিলে, সেল মিলে, মাল্টিটিউড সেলস মিলে যেমন একটা শরীর তৈরি হয়, তেমনি মেনি ব্রেইন সেলস ফর্ম কনসাসনেস। ঠিক আছে, অনেকগুলো বহু মস্তিষ্ক কোষ, ব্রেইনের সেল মিলে কি করে? চেতনা তৈরি করে। চেতনা এমন বহু ঈশ্বর সত্তা মিলে কি করে? একটা রিপ্রেজেন্টস হার, আর একটা সত্তা হয়, সেটা কি? ব্রহ্ম বা ব্রহ্মা তৈরি হয়। এটাই কিন্তু তিনি বলতে চেয়েছেন। নেক্সট দেখো, স্বামীজি বিলিভড দ্যাট গডস আর নট মেয়ারলি সিম্বলস, দে আর রিয়েল ফর্মস সিন বাই দ্য ভক্তস ডিভোটি। যার মানে দেখো, স্বামীজি এটাও বলতেন
যে ঈশ্বর শুধুমাত্র প্রতীক না, সিম্বল না, ব্যাপারটা এরকম না যে দে আর সিম্বল জাস্ট, না, দে আর রিয়েল ফর্মস। আসলে তাদের একটা গঠন রয়েছে, তাদের একটা রূপ রয়েছে। কারা দেখতে পায়? ভক্তস, তারা দেখতে পায়, ভক্তরা, যারা প্রকৃত ডিভোটি তারা কিন্তু দেখতে পায়। ইট ইজ সেইট অফ শ্রী রামকৃষ্ণ দ্যাট হি উড কাম আউট অফ সমাধি অ্যান্ড স্পিক অফ দ্য ফার্স্ট এক্সপিরিয়েন্সেস অফ দ্য সোল দ্যাট dwelt within him. He who came as Rama, as Krishna, as Jesus dwells here. তাহলে তিনি কি বলতেন? এটা শ্রী রামকৃষ্ণ তার সমাধি থেকে বেরিয়ে এসে তার ভিতরে যে আত্মা বাস করছিল সেটা যেন বলছিল। কি বলছিল? সেই অতীত অভিজ্ঞতার কথা। তিনি কি বলেছেন? তার মধ্যে এক আত্মা বাস করত, যে আত্মাটা কি ছিল? কখনো বা রামের, কখনো বা কৃষ্ণের, আবার কখনো বা যিশু, জেসাস হিসেবে তার মধ্যে যেন বাস করত। Sister Nivedita said, through conversations with Swamiji, one could glimpse the struggle that goes on in great souls. স্বামীজির সঙ্গে কথোপকথনের ফলে যে কেউ এটা বুঝতে পারবে যে মহত্বদের মধ্যে, যারা গ্রেট পারসন হয়, তাদের সোলের মধ্যে, তাদের আত্মার মধ্যে, তাদের মনের মধ্যে একটা মানসিক সংগ্রাম চলে, একটা স্ট্রাগল চলে। কি চলে? স্ট্রাগল, ঠিক আছে, একটা স্ট্রাগল চলে। কার মধ্যে? তাদের মধ্যে, গ্রেট সোলদের মধ্যে। অন ওয়ান সাইড হি বিলিভড ইন মাদার, ইন দ্য আদার ইন ব্রহ্মা। তাহলে একদিকে তিনি বিশ্বাস করতেন যেমন মাদারকে, অন্যদিকে তিনি কিন্তু ব্রহ্মাকেও বিশ্বাস করতেন। অ্যাকর্ডিং টু স্বামীজি, দ্য ইম্পার্সোনাল গড সিন থ্রু দ্য মিস্টস অফ সেন্স অ্যাপিয়ার্স অ্যাজ পার্সোনাল। খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, দারুণ একটা জায়গা। কি বলছে? যে ব্রহ্ম, যে গড, একটা হচ্ছে কি ইম্পার্সোনাল আর একটা পার্সোনাল। অর্থাৎ যেটা একটা দেখা যায় না, যেটাকে আমরা ফিল করতে পারি না, নিরাকার ঈশ্বর যেটা, এই নিরাকার ঈশ্বর কিন্তু একটা সেন্সের মধ্য দিয়ে কি করতে পারে? পার্সোনাল গডে পরিণত হতে পারে। অর্থাৎ সাকার দৈহিক বৈশিষ্ট্যযুক্ত একটা গডে পরিণত হতে পারে। ওকে, কিসের দ্বারা? চেতনার দ্বারা, একটা গভীর চেতনার দ্বারা। নেক্সট, as a subject realization, either the mother must become Brahma or Brahma must become the mother. আচ্ছা, কি বলছে? একটা আত্ম উপলব্ধি অনুযায়ী মনে হয় যে মা হয় ব্রহ্মা, আর না হলে ব্রহ্মা হচ্ছে কি মা। ওকে, ওয়ান অফ দ্য টু মাস্ট মেল্ট ইনটু দ্য আদার। মনে হয় একজন যেন আর একজনের সঙ্গে কি হয়েছে? মেল্ট হয়ে গিয়েছে, মিশে গিয়েছে বা মিলে গিয়েছে। অবশ্যই একজনকে আরেকজনের সঙ্গে মিলে যেতে হবে, এটাই। ওয়েন আস্কড টু এক্সপ্লেইন দ্য ইমেজ অফ কালী, স্বামীজি উড সে দ্যাট ইট ইজ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স। ওকে, দারুণ কথা। কি বলছে? স্বামীজি বলেছিলেন, যখন তাকে বলা হয়েছিল যে কালীর ইমেজটাকে, কালীর চিত্রটাকে, মূর্তিটাকে ব্যাখ্যা করতে, তখন তিনি বলেছিলেন, স্বামীজি বলেছিলেন যে ইট ইজ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স। এটা একটা অভিজ্ঞতার বইয়ের মতো। কিসের মতো? অভিজ্ঞতার বই। তাহলে এখানে কি আছে? ইন হুইচ দ্য সোল টার্নস পেজ আফটার পেজ। আত্মা শুধু কি করবে? পাতার পর উল্টে যাবে, পাতার পর পাতা উল্টে যাবে, কিন্তু নাথিং, অনলি টু ফাইন্ড দ্যাট দেয়ার ইজ নাথিং ইন ইট। শুধুমাত্র একটাই খুঁজে পাবে যে সেখানে কিছুই নাই, কিন্তু পাতার পর পাতা উল্টিয়ে যাবে। ইন দ্য নেম of Kali, her children pass through countless deep experiences. কি বলছে? কালীর নামে তার সন্তানেরা কি করবে? অনেক অভিজ্ঞতা গভীরভাবে উপলব্ধি করবে। বাট এট দ্য এন্ড, শেষে দে রিটার্ন অ্যানসিয়েন্ট উইজডম। তারা যে প্রাচীন অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় ফিরে আসবে। কি অভিজ্ঞতা? when the time comes, reach the supreme revelation that all life was but a ড্রিম। দারুণ কথা একদম। কি বলছে? যখন সেই পরম একটা বিস্ময়কর উদ্ঘাটন হবে, সুপ্রিম রিভিলেশন ঘটবে, সুপ্রিম রিভিলেশন, বিস্ময়কর উদ্ঘাটন যখন ঘটবে, কেউ পৌঁছাবে সেই লেভেলে, তখন সে কি বুঝবে? সে বুঝতে পারবে দ্যাট অল লাইফ ওয়াজ বাট আ ড্রিম। এই যে পুরো জীবনটা, এই পুরো জীবনটাই একটা স্বপ্ন ছাড়া আর কিছুই না। এটা পুরোটাই যেন একটা স্বপ্ন।